হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের শোনাচ্ছি আমৃত্যু ভালোবাসি তোকে, পর্ব সংখ্যা 3। লিখেছেন সালমা চৌধুরী। আমি তোমাদের সঙ্গে আছি মাহি। তোমরা দুভাই কি নিজেদের মর্জি মতোই চলবে? আলিয়া আহমেদ খান রাগান্বিত স্বরে প্রশ্ন করলেন। বাইক কিনা যদি নিজের ইচ্ছে মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু, এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনব। আমাদের নিজস্ব 3টা গাড়ি আছে, এত গাড়ি কেন কিনলাম? তোমাদের জন্যই তো। মোজাম্মেল খান কোমল স্বরে বললেন, গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে তাই আপনারা গাড়ি কিনেছি। আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না তাই আমি বাইক কিনেছি। এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে চাচ্চু? তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে। আবির আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বলল। এতক্ষণ বাড়ির মহিলা রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারলেন না। এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছেন। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। এই বাড়িতে এত বছরে কাউকে গলা উঁচু করে মুখের ওপর কথা বলতে শোনেনি সে। তানভীর ভাইয়া যত মেজাজ দেখিয়েছে সব মেঘের ওপর, বড় আব্বু বা নিজের আব্বুর মুখের ওপর কথা বলার সাহস হয়নি তার। আবির ভাই দুদিন হলো এসেছে, আজই বাবার মুখের ওপর নিজের মর্জি শোনাচ্ছে। এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু। মনোযোগ দিয়ে বাকি কথা শোনার চেষ্টা করছে মেঘ। আবির, আব্বু চাচ্চু, আমি অনেকদিন যাবৎ চিন্তা ভাবনা করেছি নিজে একটা কোম্পানি শুরু করার। তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব। মোজাম্মেল খান ও আলিয়া আকবর খান দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এত বছর ছেলেকে বাইরে রেখে পড়াশোনা করিয়েছেন, দেশে এসে নিজের ব্যবসায় হাল ধরবে, দেশে পা দিতে নিজে কোম্পানি খোলার চিন্তা ভাবনা করছে ছেলে। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন, আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে। আবির কিছু বলার আগে আলিয়া আহমেদ খান বলে উঠলেন, ঠিক আছে, তুমি পড়াশোনা করে এসেছো, তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দেব। তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে আমার একটা শর্ত আছে। তুমি আমাদের কোম্পানির সিইও হবে। আগামীকাল শুক্রবার অফিস ছুটি, তাই তুমি শনিবারে অফিসে যাবে। তোমাকে অফিসিয়ালি সিইও পদ দেওয়া হবে। তারপর তুমি আমাদের অফিস সামলে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো তাতে আমাদের কোনো আপত্তি নেই। বেস্ট অফ লাক মাই বয়। আবির যেন আগে থেকেই জানতো এরকম কিছু হবে, তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু। কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন, আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না, তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে। তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই তানভীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে, তারপর তুমি তোমার মতো নিজে কোম্পানি খুলতে থাকো। আবির চোয়াল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠল, তানভীর রাজনীতিই করবে, ওর মাথায় ব্যবসা ঢুকানোর কোনো দরকার নেই। শনিবারই অফিসে আসবো, আমি একাই সব দিক সামলাতে পারবো। তোমরা দয়া করে তানভীরকে মুক্তি দাও, নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে। তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি, তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে। সেটা হলো, আমি আমার মন মতো কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব, তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ। দরকার হলে 2 অফিসের কাজ শেষ করে আমি রাত 12টায় বা 2টায় বাসায় ফিরব, এমনকি নাও ফিরতে পারি, এতে তোমাদের যেন মাথা ব্যথা না হয়। একদমে কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায় আবির। আলিয়া আহমদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটালেন। পিনপত নীরবতা বাড়িতে। সোফায় বসে আছেন মোজাম্মেল খান, কাছেই 3 ঝা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার। তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু সমস্যা হচ্ছে বাহিরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা। এটাই তাদের চিন্তার বিষয়। নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেল। উপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেঘ। যেই বড় আব্বুর কথার উপর কারো কথা চলে না, আজ ওনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে। বাবা, ছেলে কি শর্তটাই না দিচ্ছে, যেমন বাবা তেমন ছেলে, এসব ভেবেই হাসি পাচ্ছে মেঘে। হঠাৎ করে হাসিটা গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল মেয়েটা, আর ফিসফিসিয়ে বলতে শুরু করলো,
নিজে তো হিটলার, সাথে আমার ভাইটাকে বড় গুন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে। এত বছর ভাইয়ের জ্বালায় জীবন তেজপাতা, এখন আবার আরেকজনের আবির্ভাব হলো। কপালটাই খারাপ আমার। এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই, তাই বিড়বিড় করতে করতে রুমে ঢুকতে যাবে, হঠাৎ চোখ পড়ে আবির ভাই আর রুমের দিকে। এক রাশ হতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেঘ। বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলা থেকে উপরতলায় চলে এসেছিল মেঘ। আবির ভাই বিদেশ যাওয়াতে কোনো চিন্তাই ছিল না, কিন্তু মেঘ আসার 15 দিনের মাথায় আবির ও মেঘের পাশের রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে। সিঁড়ি দিয়ে সোজা উঠতেই তানভীরের রুম, বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা। তানভীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে। মেঘ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেল, ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে ওঠানামা করে। বর্তমানে মেঘের অবস্থা নাজেহাল, কারণ তার একপাশে আবির ভাই এর রুম আর একপাশে তানভীর ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে। কিছুদিন পর থেকে মিমও উপরে থাকবে, কিন্তু তাতে কি, ভাইয়ের ঘর ডিঙিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কিনা সন্দেহ আছে। রাত 10টার উপরে বাজে। সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে। আবির এখনো বাড়ি ফেরেনি। মালিয়া খান সোফায় বসে অপেক্ষা করছেন ছেলের জন্য। 10-15 মিনিট পর বাড়িতে ঢুকলেন আবির আর তানভীর। মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত হলো ছেলে। আম্মু, তুমি আমার জন্য এভাবে রাত জেগে বসে থেকো না প্লিজ, আমি নিজের মতো করে খেয়ে নেব। তোর বউ আসলে আমি আর অপেক্ষা করব না তোর জন্য, সহসা উত্তর দিলেন মালিয়া খান। বড় আম্মুর কথা শুনে সশব্দে হেসে ওঠে তানভীর। আবির ঘাড় ঘুরিয়ে তাকায় তানভীরের দিকে। সঙ্গে সঙ্গে তানভীর হাসি থামিয়ে ফেলে। নিঃশব্দে হাসছে সে। তানভীর বরাবরই ভীতু প্রকৃতির। বাইরে যতই শক্তপোক্ত থাকুক না কেন, বাবা, চাচা আর ভাইয়ের সামনে সে যেন ভেজা বিড়াল। এতদিন যত কাজই থাকতো ছেলেটা 8টা-9টার মধ্যে বাড়ি এসে সবার সাথে খেতে বসত। কিন্তু আবির ফেরাতে টাইম শিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার। আবির মায়ের উদ্দেশ্যে ঠাট্টা স্বরে বলে উঠল, এর উল্টোটাও তো হতে পারে, যেমন তোমার বৌমা তোমার কোলে ঘুমিয়ে গেল আর তুমি তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার জন্য অপেক্ষা করলে। ছেলের এরকম ঠাট্টায় ভ্যাবাচাকা খেলেন মালিয়া খান। আবির পুনরায় শান্ত অথচ কড়া বলে উঠল, কাল থেকে তোমায় যেন বসে থাকতে না দেখি। আমার কিছু লাগলে চেয়ে নেব, আর খাবার টেবিলে রেখে দিও, আমি খেয়ে নেব। এই কথার কোনো উত্তর না দিয়ে মালিয়া খান স্বাভাবিক কণ্ঠে বললেন, তানভীর, মেঘ এখনো খায়নি, একটু ডেকে আসবি, এখন খাবে কিনা। তানভীর ঠিক আছে বলে উপরে গেল। আবিরও নিজের রুমে গেল। 5 মিনিটে ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে নিচে নামছে। এতক্ষণে মেঘ খাবার টেবিলে চলে এসেছে। ভেবেছিল ভাই ফ্রেশ হয়ে নামার আগে তাড়াতাড়ি খেয়ে পালাবে। খাওয়া অর্ধেক হতেই তার দৃষ্টি নিবদ্ধ হয় সিঁড়ির পানে। কালো টি শার্ট আর ট্রাউজার পরে হাতে মোবাইল নিয়ে আপন মনে নামছে আবির। মেঘ সরু চোখে নিরীক্ষণ করছে আবিরকে। মানুষটাকে দেখে হৃদস্পন্দন বাড়তে লাগলো মেঘে। এখন সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভেতর কি যেন কিছু একটা হচ্ছে, কিন্তু বোধগম্য হলো না কি হচ্ছে। নিজের অজান্তেই বুকের বাঁ পাশে হাত রাখলো মেঘ। অনুভব করলো কিছু একটা অনবরত নৃত্য করছে বুকের ভেতর। আবিরের চেয়ার টেনে বসার শব্দে ঘোর কাটলো মেঘের। সবেগে হাত নামিয়ে আনলো বুক থেকে। আবির মেঘের ঠিক বিপরীত চেয়ারটায় বসেছে। মেঘের ছোট্ট বুকটা অনবরত কেঁপেই যাচ্ছে। চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা। শরীর কাঁপাকাঁপি আর হৃৎপিণ্ডের লাফালাফিতে সে বিদিষ্ট, দিশেহারা অবস্থা অষ্টাদশে। ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে আবিরের সামনে দেখে, কিন্তু পারছে না। মনে হচ্ছে পায়ে শিকল দিয়ে বাঁধা। মালিয়া খান হঠাৎ মেঘের হাতে হালকা ধাক্কা দিলেন। কি রে, কি হলো তোর? দ্বিতীয়বার ঘোর কাটলো মেঘে। তৎক্ষণাৎ স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। কাঁপা কাঁপা গলায় বলল, কিছু না। এই বলে পুনরায় খাওয়ার চেষ্টা করলো, কিন্তু এবার আর গলা দিয়ে খাবার নামছে না মেঘে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাঁপা কাঁপা হাতে গ্লাস নিয়ে ঢক ঢক করে অর্ধেক গ্লাস পানি নিমিষেই শেষ করে ফেললো মেঘ। আবির আপন মনে খাচ্ছে। সামনে বা আশেপাশে কি হচ্ছে এসব দেখার প্রয়োজনই মনে করলো না সে। এই জগতে সবকিছু তার আগ্রহ দৃষ্টি করতে অক্ষম। আবিরের গাছাড়া ভাব থেকে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে মেঘ। মাঝখানে এক পলকের জন্য তাকিয়েছিল আবিরের দিকে। কালো টি শার্টে মুখটা কত মায়াবী লাগছিল। এলোমেলো চুল, খাওয়ার স্টাইল দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খেলো অষ্টাদশী।
কে বলতে পারে 2 দিন আগে পর্যন্ত আবিরের কোনো স্মৃতি ছিল না মেঘের মস্তিষ্ক জুড়ে। হঠাৎ মনে পড়লো শুধু ওকে মেরেছিল এই স্মৃতিটাই মনে হতো, আর রাগে কটমট করতো মেঘ। আর আজ বিকাল থেকে যতবার আবিরকে দেখছে ততবার মেঘের শীর্ণবক্ষ ধরফুরিয়ে উঠছে। ছোটবেলার যে ভয়টা ভাইয়ের প্রতি বোনের ছিল সেটা আজ বদলে গেছে। আবিরের দৃষ্টি তাকে বরফের ন্যায় জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। এই দৃষ্টিতে সূচালো কিংবা ধারালো অস্ত্র আছে, যা এক কিশোরীর বক্ষপিঞ্জর এফোর ওফোর করে দেওয়ার ক্ষমতা রাখে। আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাবিজাবি চিন্তা করছিল মেঘ। আবির চোখ তুলে তাকাতেই মেঘের মনোযোগ ঘুরে গেল। আবিরের তপ্ত দৃষ্টি মনে হচ্ছে ফালা করে দিচ্ছে হৃৎপিণ্ডটা। দৃষ্টি সংযত করে চিবুক নামিয়ে নিল গলায়। সহসা মুখ বিবর চুপসে গেছে আমসত্ত্বের ন্যায়। দ্বিতীয়বার আবিরের দিকে তাকানোর স্পর্ধাটুকু হয়নি অষ্টাদশে। এর মধ্যে মালিয়া খান ছেলে আবিরের উদ্দেশ্যে বলে উঠলেন, তোর নতুন কোম্পানিটা কি না খুললে হয় না? তোর বাবা বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না। কেন বাবাকে রাগিয়ে দিচ্ছিস? তোর বাবা তোকে অনেক ভালোবাসে। শানিত স্বরে মায়ের দিকে তাকিয়ে আবির বলা শুরু করল, ছেলেরা সারা জীবন বাবাদের প্রিয় থাকতে পারে না। নিজের স্বপ্ন ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলে। এটা অস্বাভাবিক কিছু না। যদি বাবার স্বপ্ন বা ইচ্ছের হাল প্রতিটা ছেলে ধরতো, তাহলে পৃথিবী এতটা এগিয়ে যেত না। আমাকেও দেশ ছেড়ে এত বছর বাইরে পড়ে থাকতে হতো না। আব্বু নিজেই কোম্পানি শুরু করেছিল। উনি যদি ওনার বাবার ইচ্ছেকে প্রাধান্য দিতেন, তাহলে আজ এতদূর পৌঁছাতেন না। তাছাড়া আমি তো বলিনি বাবার স্বপ্ন বাদ দিয়ে আমি আমার স্বপ্নকে প্রাধান্য দিব। আমার স্বপ্ন একান্তই আমার, আমি দুদিকে সামলাবো। তুমি এসব নিয়ে অযথা চিন্তা করে নিজের শরীর খারাপ করো না। মালিয়া খান চিন্তিত স্বরে বলে উঠলেন, এত চাপ আর দৌড়াদৌড়ি করে তো নিজে অসুস্থ হয়ে পড়বি বাবা। আবির গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোমাকে তো বললাম আমার জন্য দুশ্চিন্তা করতে হবে না। তানভীর মাঝখান থেকে বলে উঠল, ভাইয়ের জন্য চিন্তা করার মানুষ আছে বড় আম্মু, তুমি রিল্যাক্সে থাকতে পারো। মেঘ এতক্ষণ নীরবে খেলেও এই কথা শোনা মাত্রই ছোট দেহ কম্পিত হয় তার। আতঙ্কিত হয়ে তাকালো আবিরের দিকে। আবির তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো তানভীরের দিকে। অমনি মুখটা চুপসে গেল তানভীরের। করুণ স্বরে বলল, সরি ভাই। পিনপতন নীরবতা খাবার টেবিলে। কেউ কোনো কথা বলছে না। মেঘের মনটা সহসা খারাপ হয়ে গেল। তানভীর আবিরের একনিষ্ঠ ভক্ত, এক কথায় দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। আবির গুরুগম্ভীর স্বভাবের, রাগী, কথা কম বলে, কিন্তু দিন শেষে আবিরের অপ্রকাশিত আবেগগুলো তানভীরকেই শেয়ার করে এসেছে এত বছর। এমনকি এখনও আবিরের থেকেও বেশি তানভীর ভালোবাসে আবিরকে। আবির যদি বলে সারা রাত এক পায়ে দাঁড়িয়ে থাকবি, তানভীর তাই করবে। অবশ্য করবে নাই বা কেন, সেই কলেজ লাইফ থেকে রাজনীতি করার ইচ্ছে তানভীরের। পড়াশোনাতে তার বিশেষ আগ্রহ ছিল না। বড় আব্বু এবং আব্বুকেও বলেছে কয়েকবার তাদের কড়া জবাব, রাজনীতি আমাদের পছন্দ না, এই বাড়ির কেউ রাজনীতি করবে না। একদিন বাধ্য হয়ে ভাইকে কল করেছে তানভীর। ভালো মন্দ কথা শেষ করে তানভীর ভয়ে ভয়ে বলল, ভাইয়া তোমার সাথে আমার একটু কথা ছিল। আবির সাবলীল ভঙ্গিতে উত্তর দিয়েছিল সেদিন, রাজনীতি করতে চাস তাই তো? তানভীর নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আবির এত স্বাভাবিকভাবে কথাটা বলছে। আবির, তুই রাজনীতি কর, সমস্যা নাই, কিন্তু কিছু বিষয় মাথায় রাখবি। বিষয়টা দেখতে যতটা সহজ ততটাও সহজ না। একনিষ্ঠ এবং সৎ থাকতে হবে তোকে। দল মত নির্বিশেষে তোকে সত্যের পথে চলতে হবে। পাচাটা স্বভাব যেন না হয়। তানভীর ভয়ে ভয়ে বলল, বড় আব্বু আর আব্বু তো রাজি হচ্ছে না। আবির হেসে উত্তর দিয়েছিল, ওইসব আমি সামলে নিব। তুই আমায় কথা দে, তুই তোর জায়গায় সৎ থাকবি আর যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করবি। সেদিন খুশিতে তানভীরের চোখ টলমল করেছিল। আবির সামনে থাকলে হয়তো জড়িয়ে ধরে কেঁদে দিত ছেলেটা। সেদিনই ভাইকে কথা দিয়েছে, সে সারা জীবন সৎ থাকবে এবং একনিষ্ঠভাবে রাজনীতি করবে। এরপর থেকে রাজনীতি সম্পর্কিত যত ঝামেলা আছে, কি করা দরকার, কোনটা করলে ভালো হবে, সবই ভাইয়ের সাথে সিদ্ধান্ত নিয়েছে তানভীর। আজ সে ছাত্রলীগের সহসভাপতি। সবটুকু ক্রেডিট আবিরের। আগামী বছর মেয়র নির্বাচনের পরে নতুন করে সভাপতি করা হবে, তাই তানভীর চেষ্টা করছে যেন এইবার সভাপতি হতে পারে। তানভীরের রাজনীতির জন্য বাবা চাচার সাথে আবিরের কথা কাটাকাটি সেই শুরু থেকে, কিন্তু আবিরের এক কথা, তানভীর রাজনীতিই করবে। আজ সন্ধ্যায়ও বাপ চাচার মুখের ওপর বলেছিল তানভীরকে কোনো প্রকার বাধা যেন না দেওয়া হয়।
তানভীরের জীবনে আবির গাছের ন্যায়, আর যার ছায়ায় তানভীরের অবস্থান। ভাই ছাড়া তানভীর অসহায়। খাওয়া শেষ করে আবির নিজের রুমে চলে গেছে, তানভীরও চলে গেছে, কিন্তু বসে আছে মেঘ। সে খাবার টেবিলে সবার আগে এসেছিল, ভেবেছিল ভাইয়ের আগে খেয়ে পালাবে, কিন্তু তার হলো কই। আবিরের জীবনে কেউ আছে, এই কথাটায় মাথায় ঘুরপাক খাচ্ছে অষ্টাদশে। ভাতের প্লেটে আঙুল ঘোরাচ্ছে আর ভাবছে, আমার ছোট্ট মনটা এভাবে ভেঙে গেল, প্রেমে পড়ার আগেই ব্রেকআপ হয়ে গেল। ছি। তৎক্ষণাৎ নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছে, থাক, মন খারাপ করিস না, ছেলেটা ভালো না। মনে নেই তোকে ছোটবেলায় মেরেছিল? আস্ত হিটলার। তোর জীবনে রাজপুত্র আসবে, যার জীবনে রাজ করবি শুধু তুই। মালিয়া খান মেঘের হাতে পুনরায় ধাক্কা দিয়ে বলল, থাক, তোর আর খেতে হবে না। এতে হুঁশ ফিরে মেঘে। মেঘ কিছু বলার আগেই খাবারের প্লেট সামনে থেকে নিয়ে যান উনি। বড় আম্মুর এসব কর্মকাণ্ডে আহাম্মক বনে যায় মেঘ। মালিয়া খান বলে ওঠেন, এভাবে 14 ঘন্টা ভাত নিয়ে বসে থাকলে বিষ হয়ে যাবে খাবার। মেঘেরও খাবার খাওয়ার তেমন ইচ্ছে নেই আর, সে তো নিজেকে সান্ত্বনা দিতে ব্যস্ত। হাতটা ধুয়ে দৌড় রুমের দিকে যাচ্ছে। মালিয়া খান মেঘকে রেখে আবার বললেন, তোর কি পেট ভরেছে নাকি নতুন করে খাবার দিব তোকে? আর খাবো না, এটুকু বলে রুমে চলে আসে মেঘ। পড়তেও ইচ্ছা করছে না মেয়েটা, চুপচাপ শুয়ে আছে। চোখ বন্ধ করতেই ভেসে ওঠে আবিরের হাসি। বাইক এনে যখন হাসি মুখে বলছিল কথাগুলো কানে ভেসে আসছে। কি সুন্দর করে কথা বলে মানুষটা, তাকানোর ধরন, রাগলে কুচকে ফেলা ঘন ব্রুশগুলো সবই যেন চোখের সামনে ভাসছে মেঘের। সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে মেঘ, বুক ভেঙে আসে কষ্টে। এই লোক আমার ভাবনায় কেন আসছে বারবার? এই লোক তো অন্য কারো। এই বলে অভিমানে ঘুমিয়ে পড়ে মেঘ। আজ শুক্রবার সকাল থেকে বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। মিম, আদি আর মেঘ দুষ্টামি আড্ডায় মাতিয়ে তুলেছে ড্রয়িং রুম। 3-4 রান্নায় ব্যস্ত। আবির বাড়ি ফিরেছে বলে আবিরের 2 মামা, 2 খালা, তাদের বাচ্চারা সবাই দেখতে আসছে। মিম আর মেঘের মামা খালাদের বাড়ি থেকেও বেড়াতে আসবে মানুষ। বেশিরভাগ মানুষই চাকরিজীবী, যার ফলে শুক্রবার ছাড়া কারোর সময় নেই। ইকবাল খান ব্যস্ত বাজার করা নিয়ে, যখন যা লাগছে উনি ছুটছেন আনার জন্য। তানভীরের সকাল থেকে কোনো খোঁজ নেই। সকালে নাস্তা করে বেরিয়েছে, পার্টি অফিসে কাজ আছে, বিকালে ফিরবে বলে চলে গেছে। এর জন্য মেঘের কোনো ভয় ডর নেই, আপন মনে আড্ডায় মগ্ন মেয়েটা। হঠাৎ উপরে করিডোর থেকে আবি ডাক দিল মাকে, আম্মু একটু কফি দিতে পারবে? এই বলে রুমে চলে গেল পুনরায়। উত্তর শোনারও প্রয়োজন মনে করেনি সে। মালিয়া খান কফি করে মেঘকে ডাক দিলেন, কফিটা আবিরকে দিয়াই তো মা। তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল গত রাতের কথা। সহসা বলে উঠল, আমি কেন, মিম দিয়ে আসুক। মালিয়া খান কিছুটা বিরক্ত নিয়ে বলল, ওরা নিলে ফেলে দিবে, তখন আরেকটা মুসিবতে পড়ব। বাড়িতে একটু পর মেহমান আসবে, জানা মা। মেঘ আর কথা না বাড়িয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে আবিরের দরজা পর্যন্ত আসলো। গলা শুকিয়ে যাচ্ছে মেঘের, বুকের ভেতরে ধুকপুকটা বেড়ে যাচ্ছে, হাত পা কাঁপছে। আস্তে আস্তে দরজায় টুকা দিল মেঘ। আবির, দরজা খোলা আছে। কাঁপা কাঁপা হাতে দরজা ধাক্কা দিল মেঘ। আবির ল্যাপটপে কি যেন করছে, তাকিয়েও দেখলো না কে এসেছে। আবির, এখানে রেখে যা। মেঘ হাঁটতে পারছে না, হাত আরো বেশি কাঁপছে এখন, পায়ে একটুকু জোর পাচ্ছে না, ঠায় দাঁড়িয়ে আছে আগের জায়গায়। আবির ল্যাপটপ টেবিলে রেখে মেঘের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। হাত থেকে কফির কাপটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখে। মেঘের সেদিকে কোনো মনোযোগ নেই, তার মস্তিষ্কের প্রতিটা নিউরন ছুটছে এদিক সেদিক। বডি স্প্রের তীব্র ঘ্রাণে হুঁশে ফেরে মেঘ। তার থেকে 1 ফুটের দূরত্বে দাঁড়িয়ে আছে আবির। আচমকা এইভাবে এসে দাঁড়ানোয় একটু ভ্যাবাচাকা খেলো মেয়েটা।